নমস্কার বন্ধুরা, অমরনাথ যাত্রার আজ আমার দ্বিতীয় দিন। আমরা ওইটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। এই গুফা সেটা হয়তো প্রথমে আপনাদের দেখাচ্ছি, তার কারণ কৌতূহলটা কিছুটা মেটানোর জন্য। প্রথম পর্ব তো দেখিয়েছিলাম, দ্বিতীয় পর্বে প্রথমে আমি গুফাটা দেখাচ্ছি, কারণ এটার উদ্দেশ্যেই তো আমাদের বেরোনো। তাই এটা কেমন, কোথায়, কত দূরে সবসময় একটা জানার ইচ্ছে থাকে। আমরা শেষনাগের টেন্টে গিয়ে রাত্রিবাস করেছিলাম, সেটা আমার প্রথম পর্ব, সেখানেই আমি শেষ করেছিলাম। শেষনাগ থেকে আমরা আবার সকালে রওনা দিলাম পঞ্চতরণীর উদ্দেশ্যে। কারণ পেহেলগাঁও থেকে চন্দনবাড়ি থেকে যাত্রা শুরু হয় পরপর 3টে ধাপে। চন্দনবাড়ি থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম শেষনাগ পর্যন্ত। শেষনাগ থেকে আবার যাত্রা শুরু করলাম পঞ্চতরণীতে যাব বলে। এখন এই মুহূর্তে আমরা রয়েছি গণেশ টপে। সেখানে আমরা একটু দাঁড়িয়ে রেস্ট নিলাম। যারা ঘোড়া নিয়ে গেছে তারাও চা খেয়েছে, আমরাও খেলাম। প্রচণ্ড ঠান্ডা, চারিদিকে মেঘ যেন নেমে এসেছে। পাহাড়গুলো তো কিচ্ছু দেখা যাচ্ছে না, তার সঙ্গে তো বৃষ্টি। প্রিয়র তো বোধহয় খিদে পেয়ে গেছে, গরম গরম ম্যাগি খাচ্ছে। ম্যাগি ছাড়া তো ওখানে কোনো খাবার নেই। যদিও আমরা প্রচুর লঙ্গরখানা পেরিয়ে এসেছি, কিন্তু যেহেতু মহাদেবের গুফা পর্যন্ত যাওয়ার একটা মনের চাপ আছে, তাই প্রচুর খাবার দেখলেও খাবার কিন্তু খুব একটা ইচ্ছে হচ্ছিল না। তবে তার মধ্যে একটু একটু করে যেমন পেরেছি খেয়েছি, কারণ খেতে তো হবে, নালে যাবো কী করে। দেখতেও ইচ্ছে করছে লঙ্গরখানাগুলো কেমন, কত রকম খাবার রেখেছে, কত সুন্দর আদর যত্ন করে খাওয়াচ্ছে। এগুলো দেখার ইচ্ছেটাও তো মনের মধ্যে খুবই ছিল। আমরা আবার গণেশ টপ থেকে রওনা দিলাম। কত উঁচু উঁচু পাহাড়, পাহাড়ের কোলে কোলে আমরা যাচ্ছি, যে সমতল জায়গাগুলোও পাচ্ছি, কিন্তু দেখে মনে হচ্ছে না যে আমরা পাহাড়ের ওপরে আছি। এখন এইভাবে দেখালে কি কেউ বুঝতে পারবে যে আমরা পাহাড়ের ওপরে রয়েছি? রাস্তার মধ্যে প্রচণ্ড ভিড়। তবে দারুণ একটা অভিজ্ঞতা। আগেও শুনেছি অমরনাথ যাত্রা কিন্তু ভীষণ কঠিন, ভীষণ কঠিন। সত্যিই তাই, না গেলে হয়তো এটা বুঝতে পারতাম না। দারুণ একটা অভিজ্ঞতা। এই ঘোড়াগুলো এই নদীর মধ্যে ওদের দাঁড় করিয়ে দিয়েছে জল খাবে বলে। এত ভয় করছিল, মনে হচ্ছে যদি এই ভেতর দিকে সোজা ওরা দৌড়ে চলে যায় তাহলে যে কি হবে। কিন্তু এত সুন্দর ওদের বশ, হাত বশ হয়ে গেছে। যারা ঘোড়া নিয়ে গেছে তারা একটা সিটি মারছে, ঘোড়াগুলো দাঁড়িয়ে যাচ্ছে। জলের কত স্পিড,
এত জোরে যাচ্ছে, পুরো ফেনা হয়ে যাচ্ছে। এইভাবে যেতে যেতে যে আবার আর একটা লঙ্গরখানা পেলাম, কিন্তু এখানে আমরা আর দাঁড়াইনি। ওদেরকে পাশে ফেলে রেখে আমরা আবার এগিয়ে চললাম। সারাদিনই একটু বৃষ্টি হয়েছে, মনে হচ্ছে কতক্ষণে আমরা এগিয়ে চলে যাব, তাড়াতাড়ি পৌঁছে যাব। পঞ্চতরণীতে আমরা পৌঁছে গেছি খুব বৃষ্টির মধ্যেই। পঞ্চতরণীর টেন্টে আমরা ছিলাম, রাত্রিবাস করেছি। সকালে আবার আমরা বেরিয়ে পড়ব মহাদেবের গুফার উদ্দেশ্যে। এটাই আমাদের শেষ। দুদিন দুরাত তো আমরা দুটো টেন্টে কাটালাম। একটা কাটালাম আমরা শেষনাগে, আর একটা পঞ্চতরণীতে। পঞ্চতরণী থেকে এবারে যে যাত্রা শুরু করব সেটা মহাদেবের দর্শনের উদ্দেশ্যে। সকালে অ্যানাউন্স করছে যে আজকে যাত্রা বন্ধ এত বৃষ্টির জন্য। খুব চিন্তায় পড়ে গেছিলাম। তারপরে আবার ঘণ্টাখানেকের মধ্যেই আবার কানে এলো যে তাড়াতাড়ি যেন আমরা বেরিয়ে যাই, না হলে কিন্তু আবার পথ বন্ধ হয়ে যাবে। তৈরি হয়েই ছিলাম, তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে আবার ঘোরা নিলাম। এই রাস্তাটাও খুব দুর্গম। রাস্তাগুলো পুরো ডিটেলসে হয়তো আপনাদের দেখাতে আমরা পারিনি, নিচের দিকে তুলতে পারিনি, কারণ ঘোড়ায় যাওয়া তো, হাতে ক্যামেরা আছে, কিন্তু পাশে যখন মিলিটারি আসছে তখন কিন্তু ওরা খুব রাগারাগি করছে। তখন বলছে ক্যামেরাটা আপনারা রাখুন, আগে নিজে বাঁচুন, ভালো করে ধরুন, ঠিক করে যান। তাড়াতাড়ি ওদেরকে দেখে আমাদেরকে ক্যামেরা সরিয়ে দিতে হচ্ছে। প্রচণ্ড শাসনের মধ্যে দিয়ে কিন্তু এই যাত্রা। সমস্ত দুর্গম রাস্তা পেরিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম বাবা মহাদেবের গুহার উদ্দেশ্যে। কিন্তু এবারে সকাল থেকে মনটা টানছে। সবাই বলছে যে এখানে আর রাস্তা কিন্তু বেশি নয়। বেশি নয় মানে 6 কিলোমিটার, তার আপনাকে 4 কিলোমিটার আমরা এইভাবে ঘোরাতে যাব। দূরের দিকে তাকিয়ে মনে হচ্ছে এই হয়তো গুফা চোখে পড়বে, কিন্তু সে তো পড়েনি। আমরা তো এখন এগিয়েই যাচ্ছি। বৃষ্টির জন্য রাস্তা আরও খারাপ হয়ে গেছে। রাস্তার মধ্যে প্রচণ্ড কাদা, ধীরে ধীরে যেতে হচ্ছে। তার সঙ্গে মিলিটারি ওরা বলছে কেউ যেন দাঁড়াবেন না, আস্তে আস্তে এগিয়ে যান, কারণ যে কোনো মুহূর্তে পাথর ওপর থেকে গড়িয়ে পড়তে পারে। এই যে দূরে যে মানুষজন দেখা যাচ্ছে, এটা হচ্ছে বালতালের রাস্তা। দুটো রাস্তা হয়, একটা পেহেলগাঁও থেকে চন্দনবাড়ি, চন্দনবাড়ির থেকে একটা রওনা দেয়, আর একটা বালতাল থেকে। দুদিক থেকে এসে সঙ্গম বলে এক জায়গা আছে, সেখানে গিয়ে মিলিত হয়। সেখান থেকে গুফার একটাই রাস্তা, যেটা বালতাল থেকে ওঠে। রাস্তাটা প্রচণ্ড খাড়ায়, কিন্তু ওখানে আপনার দেখার মতন কিছু নেই, সময়টা অনেকটাই কম লাগে। আর যেটা আমরা চন্দনবাড়ি থেকে উঠলাম, শেষনাগ, পঞ্চতরণী, এই যে গণেশ টপ, এই যে পরপর পেরিয়ে পেরিয়ে যেগুলো এলাম, পিসু টপ, এগুলোতে একটু সিনারি, পাহাড়, দৃশ্য ভালো লাগছিল। আমরা উপভোগ করতে করতে এগিয়ে এলাম। অনেকে বালতাল দিয়ে ওঠে আর পেহেলগাঁও দিয়ে, চন্দনবাড়ি দিয়ে নেমে আসে। কিন্তু আমার মনে হয় যাওয়ার সময় এই পেহেলগাঁওয়ের রাস্তাটা ধরাটাই ভালো। একটু রেস্ট নিয়ে যাওয়া হয়, তাতে শরীরে কিছুটা ক্লান্তি দূর হয়, তার সঙ্গে পারিপার্শ্বিক যে সৌন্দর্য সেটা উপভোগ করা যায়। এখানে তো রোজ আসতে পারবো না, আর চাইলেও দেখতে পারবো না। অথবা আমি যখন এসেই পড়েছি,
আমাকে পুরোপুরিভাবে এটা উপভোগ করতে হবে, এটা মনের মধ্যে রাখতে হবে। এটা তো বাদ দেবো বললেও তো বাদ দিতে পারছি না, চোখ তো চলেই যাচ্ছে। মনে হচ্ছিল একটু দাঁড়িয়ে যদি দেখা যেত, কিন্তু দাঁড়াতে দিচ্ছে না। মিলিটারিরা তো চিৎকার করছে, ভীষণ তাদের শাসন। এখানে কিছু নিয়ম আছে, এইখানে মহাদেব দর্শনের রোজের লিমিট করা আছে বোধহয়, যে এতজনই যেতে পারবে, তারপরেই ওরা আটকে দেবে। না হলে একটা হিসেব মতন যে এতজন, এত লক্ষ মানুষ যাচ্ছে, এইভাবে কি করে হিসেব করছে। আমরা এখন সঙ্গম টপে এসে পড়েছি, কিন্তু সঙ্গম টপে এসে পড়েছি, দূরে দেখতে পাচ্ছি আমরা টেন্ট, কিন্তু মনে হচ্ছে যে এখনো যেন মনে হচ্ছে হাতের অনেক বাইরে। রাস্তা যেন শেষ হতে হচ্ছে না, আর ধৈর্য রাখতে পারছি না, মনে হচ্ছে কতক্ষণে মহাদেবের দর্শন করব। কত ভিড়, বৃষ্টির জন্য রঙিন রঙিন সব রেনকোট, দারুণ লাগছে। এই রাস্তাটা সরু সুতোর মতন যেটা গেছে, এটা বালতাল থেকে উঠেছে, দেখে মনে হচ্ছে সমতল, সমতল কিন্তু নয়, ঠিক পাহাড়ের কোলে কোলে ওপর দিকেই উঠে গেছে। কত দুর্গম রাস্তা, এখান থেকে নিচের দিকে তাকালে মাথাটা যেন ঘুরে যাচ্ছে। আস্তে আস্তে ধীরে ধীরে সবাই আমরা এগিয়ে চললাম। হেঁটে যাওয়া মানুষ, ঘোড়ার মানুষ যাচ্ছে যারা, পালকিতে যাচ্ছে যারা, সব একটাই রাস্তায়, আবার উল্টো দিকে ফিরেও আসছে, তাই খুব ধরে ধরেই যেতে হচ্ছে। মেঘ যেমন উঠছে, পুরো পাহাড় ঢেকে গেছে মেঘে, মেঘ পুরো নেমে চলে এসেছে মনে হচ্ছে। দূরে কি সুন্দর দেখতে লাগছে, কি অতি মনোরম দৃশ্য একেবারে। এই যে আমরা সঙ্গমে এখন এসে গেছি, গুফা দূর থেকে দেখলাম, দূর থেকেই যেটুকু দেখা যাচ্ছে, কাছের থেকে তো কিছু তোলা যাবে না। মন্দিরের ভেতরেও আপনাদের আমরা দেখাতে পারছি না, হয়তো যারা মিলিটারি আছে বা স্পেশাল পারমিশন নিয়ে তখন তারা তুলতে পারবে, যেটা আমরা পারিনি, আমাদের পক্ষে সম্ভব হয়নি।
ওই দূরে আমরা দেখতে পাচ্ছি, এই লাল রঙের যেটা দেখছি সেটা হচ্ছে পাহাড়ের ভেতরে তো ঠাকুর আছে, কিন্তু গায়ে অরেঞ্জ কালারের রং করা, আর সেই গায়ে গায়ে সিঁড়ি গেছে। এই নিচে যেসব ঘর আমরা দেখতে পাচ্ছি সেখান পর্যন্ত আমরা ঘোরাতে যাব। আসলে ঘোড়ার মধ্যে চেপে থেকে তো ছবিটা তোলা, তাই হয়তো ঠিক মতন আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। তবে দূরে ওই গুফা দেখে মনটা খুব ভরে গেল। যাক, তাহলে শেষ পর্যন্ত আমরা পৌঁছেছি। সমানে 3 দিন ধরে রওনা দিয়ে ধীরে ধীরে বাবা মহাদেবের কাছে আমরা আসতে পারলাম। যখন শুরু করেছিলাম খুব চিন্তা হচ্ছিল, কি জানি ঠিক যেতে পারবো তো, কোনো অসুবিধা হবে না তো, অনেক প্রশ্ন মনের মধ্যে জেগেছিল। সবকে কাটিয়ে শেষ পর্যন্ত আমরা গুফার কাছ পর্যন্ত এসেই গেলাম। এখানে নিচে ওই টেন্ট পর্যন্ত যাব, ততদূর পর্যন্ত আমরা ঘোরা নিতে পারবো। তারপর আমাদেরকে আবার 2 কিলোমিটারের মতন পালকি নিতে হবে। ধীরে ধীরে হেঁটে গেলে হয়তো পারতাম, কিন্তু ওয়েদারের জন্য, শরীরের জন্য রিস্কটা নিলাম না। ছেলেও বলল, প্রিয় বলল, না, পুরোটাই যখন ঘোড়ায় করে এসেছো, পালকি করে এসেছো, আর এইটুকুর জন্য শরীরে কষ্ট দিয়ে লাভ নেই, তোমরা পালকি করে নাও। ও অবশ্য পালকিতে যায়নি, হেঁটে গেছে। আমরা নেমে এসে এখানে খাওয়া দাওয়া করলাম। দর্শন করে আমরা চলে এসেছি যে সঙ্গমের জায়গা। এখানে একটু কিছু খাওয়া দাওয়া করলাম আমরা, করে নিয়ে আবার রওনা দেব। মেশিনে রুটি হচ্ছে, এত এত মানুষজন, তাড়াতাড়ি সাপ্লাই দেবে কি করে? কি সুন্দর করে রুটিগুলো হচ্ছে। কত সুন্দর সিস্টেম, একসঙ্গে কতগুলো করে রুটি তৈরি হচ্ছে। ওপর থেকে নেমে এসে আমরা এখানে লাঞ্চ করলাম। 3 দিন ধরে জার্নি করে মহাদেবের দর্শন করলাম। আমাদের ওখান থেকে বললো পঞ্চতরণী থেকে 6 কিলোমিটার, 4 কিলোমিটার এলাম আমরা ঘোরাতে, আর 2 কিলোমিটার গেলাম আমরা পালকিতে। তারপরেও প্রায় 170-200 সিঁড়ি আমাদেরকে হেঁটে উঠতে হয়েছে। সিঁড়ি দিয়ে যখন উঠছি, হাঁপিয়ে তো যাচ্ছি, তখন সবাই বলছে যে অক্সিজেন লাগবে কিনা। আমাদের তো পিঠে অক্সিজেন আছেই সঙ্গে, তাছাড়াও মিলিটারির ওখান থেকে ওনারা ব্যবস্থা করেছিলেন। দেখলাম অনেকজনকে চেয়ারে বসিয়ে বসিয়ে অক্সিজেন দিচ্ছে, কিন্তু অক্সিজেন নাকি একবার টানতে গেলে আবার ওটা না নিয়ে গেলে কিন্তু খুব অসুবিধেই পড়তে হয়। যাই হোক, যেভাবেই হোক, এতগুলো সিঁড়ি ভেঙে উঠে মহাদেবের দর্শন করে মনটা ভরে গেছে, আর তখন কষ্টটা মনে হচ্ছে না। আস্তে আস্তে তো নেমে এলাম। নেমে এসে খাওয়া দাওয়াটা সারলাম, তখন 1টা বাজে। আমরা যখন দর্শন করে ফিরলাম তখন 12:30 1টা, সেই জন্যই লাঞ্চ করে নিলাম। সকাল থেকে আসবো বলে টুকটাক খাওয়া হয়েছে, সেভাবে খাওয়া হয়নি। মনের মধ্যে একটা চিন্তাও ছিল যে কতক্ষণে পৌঁছাবো, কিভাবে দর্শন করব।
প্রচণ্ড ভিড়, প্রচণ্ড। আমরা এখান থেকে আবার ঘোড়া নিয়ে নেব, নিয়ে বালতালের উদ্দেশ্যে রওনা হব। এত দুর্গম জায়গা এসেছি, তাই চোখ ঘুরিয়ে ঘুরিয়ে একবার সব দিকটা শুধু দেখে নিচ্ছি। এখানে তো আর আসবো বললেই আসতে পারবো না। যতটা সম্ভব মনের মধ্যে আনন্দ, অভিজ্ঞতা সব কুড়িয়ে নিচ্ছি। আমরা আস্তে আস্তে বালতালের দিকে নেমে আসছি। রাস্তাটা খুবই খাড়ায়, যারা উঠেছে তারা খুবই চড়াইভাবে উঠেছে, তাহলে নামাটাও সেরকমভাবে একদম খাড়া নিচের দিকে নামছে। ভীষণ ভয় করছিল। পুরো ঘন মেঘে ঢাকা হয়ে গেছে পাহাড়গুলো, কিচ্ছু দেখা যাচ্ছে না। মেঘ যেন মনে হচ্ছে হাতে করে ধরা যাবে। যাক, মহাদেবের আশীর্বাদ মাথায় নিয়ে, মহাদেবের অনেক অশেষ অশেষ কৃপা যে আমরা সুস্থভাবে উঠে দর্শন করে আবার নেমে আসছি। জয় বাবা মহাদেব, বাবা বরফানি। অনেক দিনের মনের ইচ্ছে ছিল, কিন্তু খুব ভয় করতো যে সত্যিই আমরা দর্শন করতে পারবো কি না। যাক, মহাদেব আমাদের টানিয়েছেন, তাই আমরা তার দর্শন করতে পেরেছি।
বৃষ্টির ছাড়ার নেই, ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টির সমানে হয়েই যাচ্ছে। বৃষ্টির জন্য রাস্তাটা যেন আরো দুর্গম হয়ে গেছে। আমরা বালতালে নেমে এসেছি। নেমে এসে তো টেন্ডে ছিলাম, আর ওখানে যে লঙ্গারে খেয়েছি এটা তারই ছবি। সেখানে তো রাজকীয় খাবার দাবার, যেন বিয়ে বাড়িতে এসেছি। এত সুন্দর আয়োজন, এত সুন্দর ব্যবস্থা। কি সুন্দর সাজানো গোছানো এই লঙ্গরখানা। কত রকমের যে খাবার, সে বলে বোঝানো যাবে না। ভাত, ডাল, কেশর দিয়ে দুধ ফুটছে এত সুন্দর, রুটি, কুলচা, যার যা খুশি খেতে পারে। পরোটা, দেশি ঘিয়ের বোঁদে, প্রচুর খাবার দাবার। চেয়ার টেবিলে বসে যারা খাচ্ছে তাদেরকে আর উঠতে হচ্ছে না, তাদের কাছে বলে বলে খাবার দিয়ে যাচ্ছে যার যা দরকার। আমরা দ্বিতীয় পর্বটা বালতালে এসেই শেষ করলাম। সেখানে রাত্রে টেন্ডে আমাদের বসবাস। এই টেন্ডে এসে আমাদের যাত্রা শেষ।